বিসিবির সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা যে সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন জেলা এবং বিভাগীয় সংস্থা থেকে কাউন্সিলর আহ্বান করেছিল, সেটা কথা ছিল ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে ক্রিকেট বোর্ডে পৌঁছাবে। ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জনাব আমিনুল ইসলাম ক্রীড়া সচিব এবং বিভিন্ন জেলা এবং বিভাগীয় সংস্থার কাছে এই মর্মে চিঠি লেখেন যে বিভিন্ন জায়গায় যে অ্যাডহক কমিটি আছে, অন্তর্বর্তীকালীন কমিটি আছে, সেই অন্তর্বর্তীকালীন কমিটির সদস্যদের বাইরে থেকে কাউন্সিলর মনোনয়ন দেওয়া হয়েছে। সেক্ষেত্রে পূর্বের মনোনয়ন বাতিল করে নতুন করে মনোনয়ন দেওয়ার জন্য বলেন এবং সেটা বলেন ২২ সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যে দেওয়ার জন্য। ওই দিন অর্থাৎ যারা কাউন্সিলর ইতিপূর্বে যাদের নাম বিভিন্ন জেলা থেকে এসেছে ৬ জনের পক্ষে আমরা হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করি, যেটা শুনানি হয় ২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ৩:৩০টার সময়। হাইকোর্ট বিভাগ সে সময় আমাদের রুল ইস্যু করেন এবং আমাদের স্থগিতাদেশ দেন এবং আমরা সুপ্রিম কোর্টের যে কোর্টের যে সময়সীমা, অফিসের সময়সীমা ছিল ওই দিন বিকাল ৩টা পর্যন্ত। আমরা যেহেতু অফিস সময়সীমা শেষ হয়ে গিয়েছিল, আমরা আমাদের পক্ষ থেকে সরকার কিংবা রাষ্ট্রের পক্ষ থেকে আপিল বিভাগে যেতে পারে এমন আশঙ্কা থাকলেও আমাদের পক্ষ থেকে আমরা ওকালতনামা জমা দিতে পারি নাই, যেহেতু ৩:৩০টার সময় হাইকোর্টের আদেশটি পাস হয়েছে এবং আপিল বিভাগের অফিস সময়সূচি ছিল বিকাল ৩টা পর্যন্ত। পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে সরকারের পক্ষ থেকে মাননীয় বিচারপতি, চেম্বার বিচারপতির কাছে হাইকোর্টের সেই আদেশটি স্থগিতাদেশ নিয়েছেন। পরবর্তীতে আমরা ভ্যাকেটিংয়ের দরখাস্ত দিয়েছি এবং সেটা শুনানির পরে আজকে শুনানি হয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি জনাব ফারুক আহমেদ তিনি হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছেন। সেই রিট পিটিশন হচ্ছে 15টি ক্লাবকে, যে নির্বাচন কমিশন যে গঠন করা হয়েছিল, নির্বাচন কমিশন 15টি ক্লাবকে খসড়া ভোটার তালিকা থেকে তাদেরকে বাদ দিয়েছে, যদিও এই 15টি ক্লাবকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের অনুমোদন দিয়েছিল এবং যখন এদেরকে বাদ দিয়েছিল এই কারণে যে একটা কথিত দুর্নীতির এনফোর্সমেন্টের একটা অভিযানে কতগুলো ক্লাব সম্পর্কে অভিযোগ হয়েছে, সেই কারণে ওনারা এটা করেছিল। আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল শুনানির জন্যে। আমার চেম্বার রুল কুদ্দুস অ্যান্ড জুরিস্টের পক্ষ থেকে আমার জুনিয়র ফ্রেন্ডরা তারা নির্বাচন ইলেকশন বোর্ড, যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তার সামনে শুনানি করেছিলেন এবং 23/9/2025 তারিখে শুনানি করে এই 15টি ক্লাবকে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে ইলেকশন বোর্ড, নির্বাচন কমিশন। এই 15টি ক্লাবকে নতুন করে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করাটাকে চ্যালেঞ্জ করে বিসিবির সাবেক সভাপতি জনাব ফারুক আহমেদ হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেন এবং 30 সেপ্টেম্বর 2025 তারিখে হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ রুল ইস্যু করেন এবং এই 15টি ক্লাবকে যে অন্তর্ভুক্ত করা হয়েছে, নির্বাচন কমিশন যে অন্তর্ভুক্ত করেছেন, সেই সিদ্ধান্তটি স্থগিত ঘোষণা করেন। এই স্থগিতাদেশের বিরুদ্ধে আমরা ক্লাবের পক্ষ থেকে আমরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আজকে একটা সিএমপি ফাইল করেছি এবং সেটা শুনানি হয়েছে। পূর্বে দায়েরকৃত মামলা যেটি সরকার দায়ের করেছিল বিভাগীয় চেম্বার কোর্টে এবং সেটা 22 সেপ্টেম্বর যেটা আদেশ হয়েছিল স্থগিতাদেশ, এবং আজকে নতুন করে মামলা যেটা আমরা ফারুক আহমেদের হাইকোর্টের মামলার বিরুদ্ধে করেছি, দুইটা একত্রে শুনানি হয়েছেন। একত্রে শুনানি হওয়াতে যে 15টি ক্লাবকে নির্বাচন কমিশন পরবর্তীতে অন্তর্ভুক্ত করেছিল এবং যাদের অন্তর্ভুক্তিটা হাইকোর্ট বিভাগ 30 সেপ্টেম্বর 2025 তারিখে স্থগিত করেছিল, সেই আদেশটি মাননীয় চেম্বার বিচারপতি স্থগিত ঘোষণা করেছেন। আর ইতিপূর্বেকার জনাব আমিনুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত যে চিঠি চ্যালেঞ্জ করে 6টি জেলা কাউন্সিলরদের পক্ষ থেকে যে রিট আমরা 22 সেপ্টেম্বর করেছিলাম এবং সেদিনই মাননীয় চেম্বার জজ কর্তৃক যে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল সেটি অব্যাহত থাকবে। দুটি মামলায় মাননীয় চেম্বার বিচারপতি হাইকোর্ট বিভাগে পাঠিয়েছেন এবং হাইকোর্ট বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি হবে। এখানে একটি কথা বলা দরকার যে হাইকোর্ট বিভাগের এবং মাননীয় চেম্বার বিচারপতির সামনে আমাদের আজকের শুনানির মূল বিষয়বস্তু ছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আমাদের সংবিধানের 102 অনুচ্ছেদ অনুযায়ী কোনো রিট পিটিশন দায়ের করা যায় কি যায় না। আমরা উভয় ক্ষেত্রেই বলেছি, প্রথম মামলাতে আমরা বলেছি যে আদালতের এই ক্ষমতা, বেশ কয়েকটি উদাহরণ আমরা আদালতের সামনে নজির উপস্থাপন করেছি। আদালত আমাদের আজকে করা যে মামলা, ফারুক আহমেদের মামলার হাইকোর্টের আদেশ স্থগিত করার মাধ্যমে এই 15টি ক্লাব কাউন্সিলর হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অন্তর্ভুক্ত হবে। আর
পরবর্তী ক্ষেত্রে এই নির্বাচন কিংবা ক্রিকেট বোর্ডের যে পরবর্তী কার্যক্রম সেটি হাইকোর্টে এই দুটি মামলার চূড়ান্ত নিষ্পত্তির মাধ্যমে নিষ্পত্তি হবে। Maggi Hot and Spicy Blast, Taste of the Nation. আসলে নির্বাচন হয়ে যাচ্ছে বলতে কি যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা আমরা এখানে দেখতে পাচ্ছি যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি আছেন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যেন তেন প্রকারে পার্টিসিপেটরি না করে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য কোনো রকম একটা নির্বাচন করতে চাচ্ছেন এবং যারই অংশ হিসাবে প্রথম যে 1 সেপ্টেম্বর চিঠি দিয়েছিল সেটা ওভাররুল করে বর্তমান যিনি প্রেসিডেন্ট আছেন তিনি তার ইচ্ছাধীন মাফিক যে সমস্ত ভোটার দেখে ওনার পক্ষে হয়তো ভোট দিবেন না তাদেরকে তিনি বাদ দিয়ে নতুন ভোটার তালিকা করার জন্য একটা নির্দেশনা দিয়েছেন। ওখানে আবার 15টা ক্লাবকে পরবর্তীতে আবার তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তো আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে দেশের একজন নাগরিক হিসাবে এইরকম ব্যবস্থাপনা এবং একটা আল্টিরিয়ার মোটিভ কাজ করছে। বাংলাদেশের ক্রিকেট সারা বিশ্বে সমাদৃত, কোটি কোটি দর্শক এবং শ্রোতা বাংলাদেশে ক্রিকেট প্রেমী আছে। এই ক্রিকেট বোর্ড সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থা। এই নিয়ন্ত্রণকারী সংস্থাটাকে এই বর্তমান প্রিভেইলিং সিচুয়েশনে বিতর্কিত করা হচ্ছে, যা রাষ্ট্রের জন্য ক্রিকেটের জন্য উচিত হচ্ছে না। এখানে একটি কথা আপনি যদি প্রশ্ন বলেছেন নির্বাচন তো হয়ে যাচ্ছে, এটা আপনার মনে হয় প্রিজাম্পশন করা ঠিক হবে না। এই কারণে করা ঠিক হবে না কারণ দেখুন মূল নির্বাচনের জন্য যে 15 জনকে যে সমস্ত 15টি ক্লাবকে বাদ দেওয়া হয়েছিল হাইকোর্টের আদেশে সেটা তো স্থগিত হলো। 1, 2 নম্বর আদালতের সামনে কিন্তু এই প্রশ্ন হয়েছিল যে আগামীকাল পূর্ব নির্ধারিত নির্বাচন না হলে কি হবে। আমি আদালতকে বলেছি যে আমাদের যে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল যে আইন আছে অর্থাৎ সেই আইনের মধ্যে অন্তর্বর্তীকালীন কমিটি করার বিধান সহ আরও নানা রকম বিধান আছে। সুতরাং কোনো কারণে আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত না হলেও এটা যে কোনো কারণে ক্রিকেট বোর্ড চলবে না এমন কোনো কথা না। আর আমি প্রত্যাশা করব যেহেতু 2টা রিট পিটিশন এখন মাননীয় চেম্বার বিচারপতির আদেশের পরিপ্রেক্ষিতে স্থগিতাদেশের পরিপ্রেক্ষিতে চেম্বার কোর্ট হাইকোর্ট বিভাগে পাঠিয়েছেন এবং হাইকোর্ট বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি হবে। আমাদের প্রত্যাশা থাকবে যে ক্রিকেট বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় এবং জনপ্রিয় খেলা। আমি কিন্তু আদালতকেও বলেছি যে আমরা প্রত্যেকে ক্রিকেট লেবি এবং ক্রিকেট নিয়ে ক্রিকেটের কমিটি গঠন নিয়ে বিসিবি গঠন নিয়ে যে প্রক্রিয়ার মাধ্যমে কাউকে বাদ দেওয়া কাউকে ইচ্ছাকৃতভাবে অন্তর্ভুক্ত করা এই যে একটা অশুভ কিংবা অসুস্থ একটা প্রতিযোগিতা সেটা আমাদের ক্রিকেটের জন্য মঙ্গলজনক নয়। আমাদেরকে কেন আদালতে আসতে হবে? সুতরাং আইন অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে গঠনতান্ত্রিকভাবে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালিত হয় তাহলে তো কারোরই কিন্তু আদালতে আসার প্রয়োজন পড়ে না। সেই ক্ষেত্রে আমার মনে হয় আমি প্রত্যাশা করব যে ওখানে আইন জানা ব্যক্তি নিশ্চয়ই আছেন তারা আদালতের এটি অনুধাবন করে চূড়ান্ত নিষ্পত্তি হাইকোর্টের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা পরবর্তী নির্বাচনের কার্যক্রম স্থগিত করবেন বলে আমি প্রত্যাশা করি। কারণ তা না হলে পরবর্তীতে এই মামলা যে সমস্ত মামলাগুলো হাইকোর্টে এখন চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে সেগুলো নিষ্পত্তি যে পক্ষেই যাক না কেন এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। ক্রিকেট বোর্ড যেটা গঠন করা হবে সেটা প্রশ্নবিদ্ধ হবে। আমরা চাই না বাংলাদেশের মানুষের প্রাণপ্রিয় খেলা এই ক্রিকেট এবং ক্রিকেট বোর্ডের গঠন তার নির্বাচন নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলুক। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি তো সেটাই বললাম যে দেখুন আপনার প্রশ্নটা খুবই চমকপ্রদ। আপনি যদিও বলেছেন আপনি আইন জানেন না কিন্তু আইনের প্রশ্নটা তুলেছেন। ধরেন যে সমস্ত ব্যক্তি ইতিপূর্বে কাউন্সিলর হিসেবে এসেছিল তাদেরকে বাদ দিয়ে নতুন কাউন্সিলর হয়েছে তারা কিন্তু হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছে। আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী ওই রিট পিটিশনটা শুনানি হয়ে যদি চূড়ান্ত বিবেচনায় ঠিক হয় তাদের কাউন্সিলর মনোনয়ন করাটা সঠিক ছিল। তাদেরকে বাদ দিয়ে নতুন করে কাউন্সিলরদের মাধ্যমে যে ভোট হয়েছে তখন সেই ভোটটাও তো বাতিল হয়ে যেতে পারে। এক্স্যাক্টলি।